বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুরু করছি সবুজ কুড়ির সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2। আমাদের আজকের বিষয় আবৃত্তি খ শাখার ফাইনাল রাউন্ড। ধাপে ধাপে পৌঁছে গিয়েছি আমাদের চূড়ান্ত বাছাই পর্বে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে। উম্মে কুলসুম পলি, বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনা, এবং কাজল ইসলাম, বিশিষ্ট বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনা। শুরুতেই দেখে নিচ্ছি সৃজনী মণ্ডলকে। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশ রচিত 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা যদি হয়, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে। ঠিক আছে বাবা, একটা তালের কবিতা শুনি আমরা। আচ্ছা, আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ সারিয়ে, উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা ওই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, সারাদিন ঝড় ঝড় থর থর, কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের ঠিক আছে বেটা, এড়িয়ে। ঠিক আছে। ধন্যবাদ। শুনলাম একটা তালের কবিতা। আমাদের সাথে তবলায় রয়েছে শিমশন হালদার। চলো বন্ধুরা, শুনে আসি বিচারক মণ্ডলীর কাছে সৃজনী কেমন আবৃত্তি করলো। সৃজনী, ভয় পেয়েছো বাবা? হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম। হ্যাঁ, সেটা মনে হচ্ছে, কিন্তু এটা তো চূড়ান্ত পর্ব, আমাদেরকে তো আসলে খুঁজে বের করতে হবে। আর যেহেতু তোমরা খ বিভাগ একটু বড় হয়েছো, একটু তোমাদের জানার ঝুলিটাও বেড়েছে, চর্চার জায়গাটায় একটু বাড়তে হবে। ছোটদের মতো ছাড় আসলে আমরা দিতে পারবো না। হ্যাঁ, ওদেরকেও দেইনি, তারপরে ওদের যতটুকু সুযোগ ছিল তোমাদের ক্ষেত্রে সেটুকুও নেই, যেহেতু তোমাদের বিভাগটা আসলে বড়দের পর্যায়ে গেছে, খ বিভাগ। তো যাই হোক, আহ, আমাদের হয়তো একটু সময় পেলে ভালো হতো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তবে এটাই শেষ নয়, এখান থেকে শুরু করতে হবে। ধন্যবাদ ম্যাম। বন্ধুরা, জেনে আসি সৃজনীর গেট পয়েন্ট। সৃজনী, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী রিদিশা রায় বৃন্দা। 20 বছর পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে, কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ শুক্লায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন ঠিক আছে বেটা, ঠিক আছে। আজকে আমাদের পর্বে নির্ধারিত কবিতা জীবনানন্দ দাশের বছর 20 পরে। না, বছর 20 পরে, ঠিক আছে। ভালো করেছো। এবার আরেকটু আমরা যাতে মার্ক দিতে পারি, একটু সাহায্য করো আমাদের। সেটা হচ্ছে একটা তালের কবিতা করো, সুন্দর। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, ডানা এই উড়ে যেতে ঠিক আছে, কিন্তু মানা তোমার গলাটা মনে হয় আজকে একটু বিট্রে করছে না? একটু ফাঁসা ফাঁসা বা গলা বসা নাকি? আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, এটাই সিজনে সবারই হচ্ছে। ভালো করেছো। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা কবিতা শুনলাম, আমার খুব ভালো লেগেছে। চলো বিচারক মণ্ডলীর কাছে শুনে আসি তাদের কেমন লেগেছে। বৃন্দা, শেখার কোনো শেষ নেই। আমাদের সামনে অনেক পথ পড়ে আছে, সেটা আমরা শিখতে শিখতে পাড়ি দেব। আর জীবনানন্দ দাশ একটু বুঝে করতে হবে, কঠিন কবিতা। পারবে, তবে আজকে তোমার গলাটা তোমার সাথে যাচ্ছে না, বা তোমার সাথে একটু ছল করছে, এইটুকুই যা। শিখলে, চর্চা করলে অনেক দূর যেতে পারবে। তালের কবিতাটা ভালো লেগেছে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। তো বন্ধুরা, আমরা জেনে আসি গ্রেড পয়েন্ট। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ রইল। মঞ্চে ডেকে নিচ্ছি আর্য প্রতিম ঘোষ। 20 বছর পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ সোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, সে তার শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ ঠিক আছে মাঝরাতে। আর্য, এবার আমরা তোমার কাছ থেকে একটি তালের কবিতা শুনতে চাই। আচ্ছা। খিদে লিখেছেন কবি লুৎফর রহমান রিটন। আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। লাউ খাই, শিম খাই, মুরগির ডিম খাই, কাঁচা পাকা কুল খাই, খেয়ে মাথা চুলকায়, ধুলো খাই, মুলো খাই, মুড়ি ঠিক আছে আর্য, সবগুলো খাই। ঠিক আছে, অনেক সুন্দর, অনেক ভালো করেছো। ধন্যবাদ স্যার। চেষ্টাটা চালিয়ে যাবে আরো। আচ্ছা। আর্য, তোমার তালের কবিতা অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লেগেছে। আর্য, ভালো হয়েছে, ভালো লেগেছে, তবে আরো ভালো করতে হবে। মানে সেমিফাইনাল রাউন্ডটাও আমরা তোমার সাথে ছিলাম, তো সেই রাউন্ডের মতো প্রত্যাশায় যেতে পারোনি। যেহেতু এটা চূড়ান্ত পর্ব, সেই জন্য আমরা আরো কিছু ভালো তোমার কাছে প্রত্যাশা করছিলাম। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, কিন্তু আবৃত্তির জন্য আমাদের কাছে একটু কঠিন কবি। আমরা আসলে একটু বুঝতে ভুল করি যে কোথায় আমরা ছাড়বো এবং কোথায় ধরবো, এবং এটা আসলে আমাদেরও ভুল হয়। তোমরা তো অনেক ছোট, অনেক কিছু এখনো শেখার বাকি আছে, শিখবে, জানবে। তবে অবশ্যই তুমি ভালো করবে। তালের কবিতাটা খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ ম্যাম। আর্য, তোমার গ্রেড পয়েন্ট জেনে আসি। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমাদের এবারের প্রতিযোগী আদ্রিকা হরমোন। বছর 20 পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে। তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়। স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর। হাঁসের নিরেট থেকে খড়, পাখির নিরেট থেকে খড় ছড়াতেছে। মুন, মনিয়ার আহ, আমরা এবার একটু তালের কবিতা শুনতে চাই, Okay, ma'am. ঠিক আছে? ঐতিহাসিক জলসা, লিখেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোরে গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক 3 দিন তাক তীরে কেটে দিন, তবলাতে গেছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারে গামা পাধা নিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতালো খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব ঠিক আছে, নাচ- ধন্যবাদ। মন, তোমার তালের কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। চলো জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লেগেছে। মন, আমরা খুব মন দিয়ে শুনলাম, ভালো করেছো, এবং আমরা কিভাবে এটাকে বিবেচনা করব, কিভাবে কত মার্ক দেব ভাবছি। আমি বরাবর একটা কথা বলি, বিশেষ করে তোমাদের বয়সের যারা, এরা ওই একবার দুইবার পুরস্কার পাওয়া ভালো, ঠিক আছে, কিন্তু ঘন ঘন প্রতিযোগিতা করলে একটু হীনমন্যতা বাড়ে। এই জন্য নিজেকে তৈরি করো, ঠিক আছে, ওটা থেমে যাবে না। আমি এটা খারাপ করেছি আজকে, আমি আর করবো না, যাও, এরকম যেন মন না হয়, ঠিক আছে বেটা? মন মন খারাপ করবে না, শিখতে হবে, ঠিক আছে? অনেক বেশি শিখতে হবে। ভালো হয়েছে। ধন্যবাদ। বন্ধুরা, জেনে আসি মনে গ্রেট পয়েন্ট। মন, তুমি মন খারাপ করবে না, তোমার জন্য শুভকামনা রইল। আমাদের এবারের প্রতিযোগী শ্রুতি অরিত্রী। 20 বছর পরে, লিখেছেন জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী ঠিক আছে শ্রুতি, আমরা এবার তালের একটি কবিতা শুনতে চাই। দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান 3 দাঁড়ি 3 জনে মাল্লা, চৌপরে দিন ভরে দেয় দূরে পাল্লা। কোন চেরি তীর ঘর ওই চড়ে যাচ্ছে, বনু হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব ঠিক আছে ডুব ডুব। শ্রুতি, মনে রেখো কবিতার নাম হচ্ছে বছর 20 পরে। আর কবিতার মাঝখানে কি জানো, দিনভর, হ্যাঁ, দিনভর, ভোর বললে অর্থই পাল্টে যাবে, ঠিক আছে বেটা? ঠিক আছে শ্রুতি, ভালো করেছো, শিখবে। বন্ধুরা, চলো শ্রুতির গ্রেট পয়েন্ট জেনে আসি। শ্রুতি, মন খারাপ করবে না, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। মঞ্চে ডেকে নিচ্ছি পূজা দেবনাথকে। বছর 20 পরে, জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর, কাশ
হোগলায় মাঠের ভিতরে, অথবা নাই কো ধান খেতে আর, ব্যস্ততা নাই কো আর। হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে ঠিক রাত। আছে পূজা, এবার আমরা একটা তালের কবিতা শুনি, ঠিক আছে? আজ সৃষ্টি সুখের উল্লাসে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ ঘাসে, মোর চোখ ঘাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, হ্যাঁ ঠিক আছে পূজা। পূজা, তোমার কবিতা আমার খুব ভালো লেগেছে। চলো শুনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লেগেছে। পূজা, ভালো লেগেছে, তবে ভালোর শেষ নেই। আমাদের প্রত্যাশা আরেকটু বেশি তোমার কাছ থেকে আর কি, কারণ এতক্ষণ পর্যন্ত যে আবৃত্তিগুলো শুনলাম তার ভেতরে এখন পর্যন্ত মানে এই প্রথম আমি জীবনানন্দকে একটু খুঁজে পেয়েছি। হ্যাঁ, তাহলে আর একটু ভালো করার জন্য, যেহেতু তোমাদের সময় আছে, শিখবে আর চর্চাটা চালিয়ে যাবে। তুমি ভালো করেছো, করবে, তবে একটু মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনি অর্থাৎ শ্বাস যেটা, ওইখানে আমরাও মানে ধ্বনির যে শ্বাসের আঘাতটা সেইটা একটু খেয়াল রাখবো। কাক কাক হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ বাবা, এই জায়গাটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর রসটা, রস হয়তো তুমি শব্দটা বুঝবে না, রস মানে তোমার অনুভূতি, যেটা আমাদের যে হাসি কান্না দুঃখ বেদনা এই জিনিসগুলোই যখন তুমি প্রকাশ করবে আর কি, সেটাই তোমার রসবোধটা হবে আর কি। যেহেতু তোমরা খ গ্রুপ, এই জন্য শব্দটা ব্যবহার করেছি। আমি জানি এটা এখনো বোঝার মতো সময় তোমাদের হয়নি। ঠিক আছে বাবা, তবে ভালো করেছো। ধন্যবাদ। পূজা, তোমার গ্রেট পয়েন্ট জেনে আসি। পূজা, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী নাসিয়া রাজিয়া আহমেদ। বছর 20 পরে, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর, ব্যস্ততা নাইকো আর। হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের ঠিক আছে কাল। বেটা, ঠিক আছে, ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো করতে হবে। এবার আমরা তালের কবিতা শুনি। তাল গাছ, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি টানা এই, উড়ে যেতে মানা নেই। ধন্যবাদ। বন্ধুরা, জেনে আসি নাসিয়া কেমন আবৃত্তি করলো। নাসিয়া, ভালো করেছো। জীবনানন্দ দাশ ভালো লেগেছে। তালটা আমরা একটু আহ, ভয় পাচ্ছিলাম, কেন জানি না। তালের কবিতাটা আরেকটু আমরা আশা করছিলাম ভালো হবে, তবে ভালো হয়েছে।
সব মিলিয়ে। আর যেইটুক আছে আমাদের তো সময় আছে, আমরা শিখবো, এখান থেকে শুরু। ঠিক আছে, ধন্যবাদ। এই জীবনানন্দ দাশের কবিতায় বারে বারে যে কথাটা বলছি আমরা, তার নিজস্ব একটা ধরন আছে, নিজস্ব একটা চলন আছে। আহ, কিছুটা পেয়েছি, কিন্তু এ বিষয়ে আরো জানতে, এ বিষয়ে আরো জানতে হবে, আরো অভিজ্ঞতা। তোমাদের এখনো বয়স অনেক অল্প, বয়স বাকি পথটা পড়ে আছে। ঠিক আছে বেটা, ভালো করেছো। ধন্যবাদ স্যার। জেনে আসি রাশিয়ার গ্রেট পয়েন্ট। ধন্যবাদ স্যার। নাসিয়া, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। মঞ্চে ডেকে নিচ্ছি ঋতুজা পাল হিয়াকে। বছর 20 পরে লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে, কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর, কাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর, ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে। মনি আর ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পেছনে। হিয়া, চমৎকার। ধন্যবাদ ম্যাম। তা আমরা আরেকটা কবিতা শুনতে চাই, তালের কবিতা। ঠিক আছে? পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন জলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাচি শুষছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাতের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাতুড়ে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ। ঠিক আছে, ঠিক আছে হিয়া। হিয়া, চলো জেনে আসি বিচারকদের মন্তব্য। ইয়া, জীবনানন্দ দাশ এমন একজন কবি, কবিতায় তার মতো রূপক, তার মতো উপমা, এত 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 সুন্দর ব্যবহার হয়তো অনেকে করেছে, কিন্তু আমার জানা নেই। তার কবিতা বারে বারে বলে আসছি, তার কবিতার একটা নিজস্ব ধরন আছে, এবং সে ঘোর মগ্ন একজন কবি। সে সবসময় একটা ঘোরের মধ্যে থাকে। পরবর্তীতে জেনে নিও কিভাবে তার মৃত্যু হলো, কারো কাছে প্রশ্ন করে জেনে নিও, তাহলে বুঝবে সবসময় সে কতটা ঘোরের মধ্যে থাকত। এইটাকে ধরার মতো বোধ, ধরার মতো বয়স তোমাদের এখনো হয়নি। তারপরেও তোমরা যা করেছো, যতটুকু করেছো, খুব ভালো করেছো। ঠিক আছে বেটা? ধন্যবাদ স্যার। হিয়া, ভালো করেছো, আরো ভালো। আবৃত্তির জন্য তুমি কিন্তু চমৎকার, মানে আমাদের আশাকে তোমার বয়স অনুযায়ী তুমি চমৎকার করেছো। কিন্তু আমরা আরেকটা দিকে একটু নজর দেই, সেটা হচ্ছে যেটাকে বলে এক্সপ্রেশন বা অভিব্যক্তি, যেটা এইটার দিকে আমরা এত মানে ভয় বা কষ্ট কেন? হ্যাঁ, এত ভয়ের না, আরেকটু সাহস নাও, কারণ তুমি ভালো করছো। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার কণ্ঠ পরিষ্কার এবং সাবলীল। ঠিক আছে? তা সেই সাবলীলতাটা আমাদের যেন চোখে মুখেও থাকে। ঠিক আছে বাবা, ভালো করবে। ধন্যবাদ ম্যাম। চলো বন্ধুরা, হিয়ার গ্রেট পয়েন্ট জেনে আসি।
ধন্যবাদ ম্যাম। হিয়া, তুমি A+ পেয়েছো, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী নয়না মণ্ডল নদী। বছর 20 পরে লিখেছেন জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশে খেলায় মাঠের ভেতরে। অথবা নাইকো ধানে খেতে আর ব্যস্ততা নাইকো তার, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মণিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ ঠিক আছে যদি বেটা, তোমাকে এর মধ্যে একটু বলে রাখি যে র আমাদের বাংলায় 3টে আছে, তাই না? হার্ড আছে একটা, হার্ডার আছে একটা, এটা খেয়াল করো। হ্যাঁ, ও এবার তালের একটা কবিতা শুনি। দূরের পাল্লা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান 3 দাঁড়ে 3 জনে মাল্লা, চৌপরে দিন ভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই পারে যাচ্ছে, বনু হাঁস ডিম তার শ্যাওলায় থাকছে। ছুপ ছুপ ওই ডুব দেয় পানি কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ছক ছক কলসি। নদী, এই কবিতার নাম এবং কবির নামটা আরেকবার বলো তুমি। দূরের পাল্লা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা একটু কবিকে ভালো করে জানবো। কবির নাম উচ্চারণ যেন আমাদের ঠিক হয়, সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে? আচ্ছা, নদী, জেনে আসি বিচারক মণ্ডলীর কাছে তোমার আবৃত্তি কেমন লেগেছে। আমি একটু মন্তব্য করে ফেলেছি, সেটা হলো যে তোমার অল্প প্রাণ আর মহাপ্রাণ যে বর্ণগুলো আছে এগুলো একটু খেয়াল করবে। আর তাছাড়া ভালো করেছো। আমাদের সাথে বাদ্যযন্ত্র তালযন্ত্রে আছে সিমসন। সিমসনের কাছে একটু সাহায্য নেই যে ওর তাল জ্ঞান কেমন, ভালো, ঠিক আছে? তো আরো ভালো করতে হবে সে। হ্যাঁ, আর তোমাদের একটা সুযোগ আছে যে তোমাদের হাতে সময় আছে, আমাদের হাতে সময় কম, তাই না? তোমাদের থেকে বয়স আমাদের বেশি। গুড। বন্ধুরা, জেনে আসি নদীর গ্রেট পয়েন্ট। শুভকামনা রইল নদী। একে একে শুনলাম আবৃত্তি খ শাখার ফাইনাল রাউন্ডের সকল প্রতিযোগীর কবিতা। এবার ফলাফল ঘোষণার পালা। ডেকে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী, পরিচালক এবং এনামুল স্যারকে। বলছিলাম যে জীবনানন্দ দাশ, এই নামটার মধ্যে একটা দোলা রয়েছে, একটা আবেগ রয়েছে, একটা শান্ত প্রকৃতি রয়েছে। আমরা যেটি বলি, যারা আমরা ভাবরস নিয়ে কাজ করি, শান্ত রসের সঙ্গে প্রকৃতির একটা অদ্ভুত মিলন, এবং প্রকৃতির সাথে এই যে বাংলার কাদামাটি জল, ঘাস ফুল ক্ষেত মাঠ, এগুলো যেন একেবারেই নিবিড়ভাবে একে অন্যের সাথে কিভাবে মিশিয়েছেন, একেবারে গড নোজ। মানে আমার কাছে মনে হয় একটা বিস্ময়। তো এই কবিতা আবৃত্তি করতে গেলে যে সেন্স দরকার, সেটি আমাদের অনেক বড় বড় আবৃত্তিকারদেরও কিন্তু ফেল করে তারা। তো সেখানে এই যে ছোটদের কবিতা শুনলাম, তো সেখানে এই যে আবৃত্তিকার, আমাদের ক্ষুদে আবৃত্তিকাররা যারা করলো, খ বিভাগের প্রতিযোগী ওরা,
একটা কঠিন কবিতাই বলা যায়, বছর কুড়ি পরে। এর ভিতরে অনেকগুলো সাজেশন আছে। সেই সাজেশনগুলো ওদের বুঝতে গেলে ওদের জীবনের সময়ের একটা ব্যাপার আছে, সেই জীবনের সময়টাও ওদেরকে দিতে হবে। যাই হোক, আমরা আসলে প্রতিযোগিতা তো এটি বাধ্য হয়ে দিয়েছি আমরা, কারণ আমাদেরকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হবে, এবং জীবনানন্দকে বাদ দিলে তো আসলে কবিতা হয় না বাংলাদেশে। তো যাই হোক, আহ, আমরা সবার কবিতাই শুনলাম। সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদের মন্তব্য জানিয়েছেন, গ্রেড দিয়েছেন, নম্বর দিয়েছেন। আমরা সমস্ত কিছুই স্ক্রিনিং করব, এবং সম্মানিত অভিভাবক বৃন্দ সহ সারা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর যে যেখানে বসেই এই প্রতিযোগিতা দেখবে, তারা এটি বুঝবে, ভাববে যে আসলে আমাদের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটিও তারা কমেন্ট করবেন, জানাবেন। কারণ আমরা তো এই প্রতিযোগিতাটা আমরা এত সময়, অর্থ, পরিশ্রম সব কিছু ব্যয় করছি আমাদের একটা নির্দিষ্ট ভাবনার জায়গা থেকে, একটা চিন্তার জায়গা থেকে, যে আমাদের সংস্কৃতিটাকে কিভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি, তাই না? এর ভিতরে একটা গভীর কথা আছে, সেটি পরে একসময় আমরা বলবো। আহ, আমি আজকের সম্মানিত বিচারক উম্মে কুলসুম পলি, পলি আপা, আপনাকে একটু মন্তব্য করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি আবারও প্রথমেই উত্তরোত্তর সাফল্য কামনা করছি কেটিভির এবং সবুজ কুড়ির। কারণ এই প্ল্যাটফর্মটি এই শিশুদের আগামীর পথকে একটি মহিরুহে তৈরি করবে। আর আমরা সেই বিশ্বাস রাখি। সেই বিশ্বাসের জায়গা থেকে শুধু বলবো, আসলে আবৃত্তি ওরা ওদের মতো করে ভালোই করেছে, কিন্তু যেহেতু বিচার করতে হয়, সেহেতু অনিচ্ছা সত্ত্বেও আমরা জানি যে এই ভুলগুলোই করার বয়স ওদের এখন। তারপরেও সেই ভুলগুলোকে খুঁজে বের করেছি। হয়তো কারো কারো দু একটা ভুল কম হয়েছে, কারো কারো দু একটা ভুল বেশি হয়েছে, এইটুকুই, কিন্তু বোধের জায়গায় আসলে একই ছিল। আর বছর ২০ পরে, ওদের বয়স এখনো ২০ বছরের কাছেই যায়নি। তো ওই যে বছর ২০ পরের যে স্মৃতিচারণ এবং প্রকৃতির সাথে সেটাকে মিলিয়ে ফেলা, যেটি বলছিলেন এনামুল ভাই, যে শান্ত একটা ভাব রস সেইখানে কাজ করছে, এইটা অনুধাবন করার মতো সময় এখনো ওদের আসেনি। তবে ওরা পারবে, এটুকু আমরা নিশ্চিত এখানে বসে। তো ওই যে আমাদেরকে একটু নিষ্ঠুর হতে হয়েছে, এই আর কি। কেটিভির সাথে এবং সবুজকুড়ির সাথে এই সব শিল্পীদের, এই ক্ষুদে শিল্পীদের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং দেখছি এরা ভবিষ্যতের এক একজন উজ্জ্বল এবং দৃঢ় কণ্ঠস্বর হবে। ধন্যবাদ। ধন্যবাদ পলি আপা। আমি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে আপনি হয়তো কেটিভির এই সেটে প্রথম আজ এসেছেন, যে বাংলাদেশে এই জাতীয় অ্যারেঞ্জমেন্ট কোনো টেলিভিশনের বাইরে একমাত্র কেটিভি করছে, আব্বাসউদ্দিন একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং তাদের আয়োজনে। আহ, এটি একটা সাহসী উদ্যোগ আমরা নিয়েছি, যেটি সাহসটা করেছি এই কারণে যে আপনাদের মতো কিছু লোক আমাদের সাথে আছে এই খুলনা শহরে। হ্যাঁ, এই যে আমরা যারা এই জায়গায় কাজ করছি, আমাদের সামনে যারা আমাদের ক্রুরা রয়েছে, হ্যাঁ, একটা পরিষদ রয়েছে, আমাদের পরিচালনা একটা পরিষদ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যারা কুশলী। এবং এই দেখেন ওখানে সেই প্রথম থেকে একটা একটা বারো আমাদের কুশলী যারা রয়েছে, এইখানে আকাশ রয়েছে, একেবারে বসে কাজ করছে তো করছেই, ওর সুইচিং করা বা এই ইঞ্জিনিয়ারিং সাইটগুলো দেখছে। হ্যাঁ, তো এখানে রাকিব রয়েছে ক্যামেরায়, এখানে সিমসন হালদার যে সমস্ত ব্যাপারগুলোকে দৌড়ঝাঁপ করে, সেই সাথে এখানে আবার তবলাও বাজাতে হয়েছে তাকে আজ। হ্যাঁ, নিতাই দে যে সাউন্ড লাইট টেকনিশিয়ান, আমাদের সামনে বসা রয়েছে উজ্জ্বল ঘোষ। এরকম অসংখ্য যারা কাজ করছে, আসলে প্রত্যেকে আমাদের একটা পরিষদ রয়েছে কাজ করবার জন্য, এবং প্রত্যেকে এত আন্তরিক, যার জন্য আমরা সাহস পেয়েছি এই প্রতিযোগিতাটি আগামীবার থেকে জাতীয়ভাবে হবে।
যাই হোক, আমি কাজল ভাইকে একটু অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। এতক্ষণ ধরে পরিবেশনার যে মন্তব্যগুলো করেছি এটা আমি মাথায় আসেনি। পলি হক একটা দারুণ জিনিস ধরেছে, সেটা হলো যে বছর 20 পরে এই কবিতা যারা পড়ছে আসলে তাদের বয়স এখন 20 হয়নি। খুব সুন্দর। তো এরা তারপরেও চেষ্টা করছে, এই চেষ্টাটা চলমান একটা প্রয়াস, এটা যেন থেমে না থাকে। প্রতিযোগিতায় হার জিত এটা আছে, এটা চিরকালই থাকবে। প্রতিযোগিতার নিয়মই এটা নির্বাচন করা। কিন্তু এই ফলাফল দেখে এই শিশুরা যেন দমের কেউ না যায়, তারা যেন তাদের প্রচেষ্টা চলমান রাখে, তাদের কাছে আমাদেরটা এই প্রত্যাশা। আর আজকে অনুষ্ঠান উপস্থাপনা যিনি বলবো, আচ্ছা যিনি করলেন তাকেও ধন্যবাদ, তাকেও ধন্যবাদ, সে খুব ভালো করেছে। হ্যাঁ কাজল ভাই, আসলে এই যে গুঞ্জনের মতো কিছু উপস্থাপনার জন্য কিছু একটা টিম কিন্তু আমাদের তৈরি হয়েছে এই সবুজ কুড়ির জন্য, যারা টেলিভিশনে উপস্থাপনা করবে বা স্টেজে উপস্থাপন করতে পারবে। আমাদের এইখান থেকে এটাও কিন্তু একটা ট্রেনিং হচ্ছে ওদের জন্য, যে আমরা কিন্তু একটা প্রোগ্রাম উপস্থাপনা করতে গেলে উপস্থাপক খুঁজে পাই না বাচ্চাদেরকে। তো সেই জায়গায় কিন্তু এইখান থেকে একটা টিম আমাদের অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে। আহ, গুঞ্জন, কেমন লাগছে তোমার? ভালো লাগছে আমার অনেক। আমি আগের বার কম্পিটিশন করেছিলাম কেটিভিতে। একটু মন খারাপ হয়েছে যে কম্পিটিশন করতে পারিনি, কিন্তু আমি যে আপনারা যে আমাকে সুযোগ দিচ্ছেন উপস্থাপনা করার জন্য, হ্যাঁ বলো। আপনারা যে সুযোগ দিচ্ছেন আমাকে কম্পিটিশন মানে উপস্থাপনা করার জন্য, আপনাদের অনেক ধন্যবাদ। গুঞ্জন, এটা কিন্তু তোমাকে আমরা সুযোগ দিচ্ছি না, এটা তুমি অর্জন করেছো। হ্যাঁ, এটা তোমার অর্জন করা একটা ফসল, সেটা আমরা সবাই মিলে এটাকে ব্যবহার করছি, তাই না? এবং সেই সাথে কি চাইছি, যে আমাদের গুঞ্জন অনেক বড় হোক, জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাক, সেটাই। আমরা চাইছি এবং বিশ্বাস রাখছি যে গুঞ্জন শব্দে পরিণত হবে, বাক্যে পরিণত হবে। এইটাই আসলে কেটিভি এই যাত্রাটা শুরু করে দিচ্ছে। একদম পলিয়াপা, আসলে এরকমই। গুঞ্জনের মা সামনে বসে আছে, উনি সবসময় দেখি যে এরকম অনেক রাত পর্যন্ত অনেক ধন্যবাদ জানাই আপনাকে, কষ্ট সহ্য করে বা অনেক কাজ ফেলে বসে থাকেন, আপনাকেও স্যালুট। আর আমি আমার অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এস কে উৎপল, পুরো প্রোগ্রামটাকে যিনি কষ্ট করে সাজিয়ে এইভাবে উপস্থাপন করছেন। আহ, অনেক ব্যস্ততা থাকে আমাদের, কিন্তু এই পুরো দায়িত্বটা যে কাঁধে তুলে নিয়েছেন এস কে উৎপল, তাকে একটু কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের যাত্রাই হয়েছিল শুধু প্রতিযোগিতা নয়, এই একটি প্ল্যাটফর্ম দিয়ে একটি শিল্পী তার প্রতিভা বিকাশের মাধ্যমে যাতে সব দিকে তৈরি হয়ে আরও ভালো কিছু করতে পারে, এটাই সবুজকুড়ির প্রত্যাশা। আমাদের আজকের কবিতার এই চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে ক এবং খ বিভাগের যে প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব, এই পর্বের মাধ্যমে হয়তো এখানেই শেষ নয়। এরা আগামীতে যারা আমরা যেমন সিজন 1-এ যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে এবার বিচারক সহ উপস্থাপনা এবং আনুষঙ্গিক সব দিকতেই আমরা তাদেরকে রেখেছি। এবার সিজন 2-তে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকেও আগামীতে রাখবো। এভাবেই সবুজকুড়ি তাদের প্রতিভা বিকাশের সহায়ক হিসাবে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আমাদের রেজাল্ট এর আগে 2টি পর্ব হয়েছে, সেই 2টি পর্ব আজকের পর্ব সব মিলিয়ে, এবং সবচেয়ে বড় যে দর্শক যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখছেন তারাও আমাদের বিচারক হিসাবে তাদের রায় দিবেন, এবং সেই রায় মিলে সব টোটাল মিলে আমরা আগামীতে একটা চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। সেখানে আমরা এদের বিজয়ী যারা হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেব।
এইটি আমাদের আয়োজন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করি। কেটিভি সহ আপনারা পাশে থাকবেন আমাদের সঙ্গে, এটি আশা ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ এসকে উৎপলকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে আহ, বলা যায় যে একটা পর্বের কিন্তু সমাপ্তি হলো, যে আবৃত্তি প্রতিযোগিতা আজকে শেষ হয়ে গেল সবুজকুড়ি সিজন 2। এরপরে আমাদের সঙ্গীত এবং নৃত্য রয়েছে, সেগুলো আর একটা বা দুটো করে পর্ব রয়েছে, তাই সেগুলো শেষ হয়ে যাবে। তো আগামীতে আবৃত্তিতে যারা অংশগ্রহণ করবে তারা প্রস্তুতি নেওয়ার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি। আর ফলাফলটা আমরা স্ক্রিনেই দিয়ে দেব নম্বর সহ, এবং দর্শক আপনাদের কি ভূমিকা সেটিও আমরা একটা নির্দেশনা দিয়ে দেব। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। গুঞ্জন, পলিয়াপা যেটি বলছিল যে তোমার বাক্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করে দেবে এবং সবাইকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ জানাবে। শেষ হলো আজকের চূড়ান্ত পর্ব। আপনারা আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আমি প্রজ্ঞাঞ্জলি গুঞ্জন।